এরশাদকে আমার শিশু লাগে। হাসিনা স্বৈরাচারের কাছে মানে এরশাদ কেমন শিশু, এরশাদ কিছুই না। এরশাদ এইভাবে করতো না। ওই ইলেকশনটা খুবই ডামি ইলেকশন, কিন্তু একটা ইলেকশন তো হলো। 6 মাসের মধ্যেই একটা দেশে কারফিউ জারি করতে হচ্ছে 5-6 দিনের জন্য। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ইন্টারনেট অফ করে দিতে হচ্ছে যেন কানেক্টিভিটি না থাকে কারোর সাথে। এবং সেই ইন্টারনেট বন্ধ করার জন্য যেই ধরনের বাহানাগুলো দেওয়া হলো যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আবার এটা হচ্ছে ওটা হচ্ছে, সো আমরা একটা পুরো ডিফারেন্ট কালচারে চলে গেছি। এই বাচ্চাগুলোর উপরে যখন আসলে মানে কনস্ট্যান্ট টর্চার করতেছে, কনস্ট্যান্ট কিন্তু, এবং 5 তারিখে সকালবেলাও আমি প্রথম আলোর এই প্রতিবেদনটা পড়ে আমার গা কাটা দিছে। আমার মনে হচ্ছে যে মানুষ কি পরিমাণে অমানুষ হয়ে গেলে, কি পরিমাণে মাথায় মানে কিছু কাজ না করলে সে সকালবেলা পর্যন্ত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে শুট করতে। আমরা জানি যে খুবই প্রতিকূল একটা সময় ছিল সেই সময়, দমন পীড়নের চূড়ান্ত অবস্থার দিকে চলে গেছিল দেশ। মানে এটা আমরা মানে এক ধরনের একটা ইলেকশন হলো 2024-এ, যদিও ওই ইলেকশনটা খুবই ডামি ইলেকশন, কিন্তু একটা ইলেকশন তো হলো। 6 মাসের মধ্যেই একটা দেশে কারফিউ জারি করতে হচ্ছে 5-6 দিনের জন্য। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ইন্টারনেট অফ করে দিতে হচ্ছে যেন কানেক্টিভিটি না থাকে কারোর সাথে। এবং সেই ইন্টারনেট বন্ধ করার জন্য যেই ধরনের বাহানাগুলো দেওয়া হলো যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আবার এটা হচ্ছে ওটা হচ্ছে, সো আমরা একটা পুরো ডিফারেন্ট কালচারে চলে গেছি। মানে তার উপরে দমন পীড়নের কথা তো বাদই দিলাম, যে রাস্তাঘাটে ছেলেরা প্রথম দিকে তো ছাত্রলীগ যেভাবে হামলা করলো, তারপরে পুলিশ জয়েন করলো, এরপরে কারফিউ দেওয়ার পরে ব্লক রেড শুরু হলো, সবাই ভয় পাচ্ছে যে রাতের বেলা গিয়ে হানা দিয়ে নিয়ে আসছে। সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না। আপনি চাইলেও জেনজি হইতে পারবেন না। মানে আপনি একটা প্রশ্ন করতেছিলেন, আমি সবার কাছে শুনতেছিলাম যে গণভবনে দাওয়াত দিচ্ছে আর চলে যাচ্ছে। আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পায় তাদেরকে প্রতি বছর ইনভাইট করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। সো এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল, কারণ আমি ধরেন কানজে গেছি, আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাইছি, হ্যাঁ, আমার সিনেমা আমার নাম লেখা থাকবে ইতিহাসের পাতা। তখন এই আন্দোলনটা শুরু হলো, খুবই নর্মাল ছিল, সবই নর্মাল ছিল। আবু সাঈদের মৃত্যুটা আমাকে প্রথমে সবচাইতে বেশি এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে একটা মানে হয় না, আমরা এগুলো তো আমরা শুনি, কিন্তু এগুলো কিন্তু আমরা দেখি না, মানে চোখের সামনে নিশ্চয়ই এরকম দেখি না, এটা সিনেমা ছাড়া, যে করে পুলিশ ফেলছে মানুষকে। হ্যাঁ, তো ওইটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং তারপরে যে মিথ্যাচারগুলো সরকারের পক্ষ থেকে হতে থাকে, সেগুলো আমাকে আরো বিরক্ত করে। এবং একটা পর্যায়ে যখন রিয়া গোপ মারা যায়, যে মেয়েটা ছাদে খেলছিল, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, যদি আমি আমার শুধু আমি একটা আরাম জায়গায় আসি বলে, একটা সুবিধাজনক জায়গায় আসি বলে আমি জাস্ট বাসায় বসে থাকবো, বাচ্চাগুলোকে এইভাবে পাখির মতো বলবে, আমি মানুষ হিসেবে আসলে তখন আমার মনে হচ্ছে যে আমার মনুষ্যত্বটা আসলে কোথায়। তুমি সৃজনশীল, কিন্তু তুমি সত্য প্রকাশ করো না, তুমি মিথ্যার সাথে থাকো, তুমি সৃজনশীল না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আল্লাহ তাআলা কাউকে তার স্কিল দিয়েছে, সে সত্যই প্রকাশ করবে। তো এখন দুঃখজনক যে আমরা দেখেছি লাস্ট 15-16 বছর মানে এই দেশের একটা ব্যাপক সংখ্যক সৃজনশীল মানুষ হয় নিশ্চুপ ছিল, না সরাসরি এই ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট দিয়ে গেছে। তো এটা খুব দুঃখজনক একটা জাতির জন্য, এবং একটা মানে দেশের জন্য এটা খুব দুঃখজনক যে এরকমটা আমরা পাইনি। 71-এ যেভাবে আমরা পেয়েছিলাম, ইভেন তো 90-তেও আমরা আমাদের সৃজনশীল লোকদেরকে দেশের প্রয়োজনে আমরা পেয়েছিলাম। মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ছিল, অংশগ্রহণ ছিল, সৃজনশীল মানে তোমার মানে তুমি যাদেরকে সৃজনশীল বলছো তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল। তো কিন্তু দুঃখজনক যে এই 24-এর গণ আন্দোলনে বা এই রেজিমের সময় এটা খুব দুঃখজনক ভাবে এটা খুব কম ছিল। বাংলাদেশ আজীবন হচ্ছে গিয়ে কি এক নেতা নির্ভর জাতি। আমরা সবসময় একজনকে খুঁজি, হয় এ টিমের উনি হবেন, নইলে বি টিমের উনি হবেন। সো আপনি দেখেন যে এই আন্দোলন যখন শুরু হলো, এখানে কোনো একক নেতা নাই। আমি সেটাই বলছিলাম যে এর আগের কোটাটাও ছিল কি ভিপি নূর, সবাই জানতো যে ভিপি নূর সেটা লিড দিয়েছে, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হলো সেটা। কিন্তু এবার মজার ব্যাপার হচ্ছে কি এবার কোনো একক নেতা নাই।
যার ফলে প্রথম দিকে হয়তো অনেকের মনেও হচ্ছিল যে এই আন্দোলনটা আদৌ টিকবে কিনা, কারণ ওই যে নেতা নির্ভর আন্দোলনে তো আমরা আসলে অভ্যস্ত। সো টার্নিং পয়েন্টের কথা আপনি যেটা বলছেন, যে অনেকগুলো টার্নিং পয়েন্ট। একটা হচ্ছে গিয়ে কি, আমি যদি ধাপে ধাপে এসে বলি, প্রথমটা ছিল হচ্ছে নর্মালি এরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছিল, ওদের মতো ছিল। তারপরে শেখ হাসিনা যখন বললেন যে সাংবাদিকদের উস্কানিতে, যেই কথাটা উনি বললেন যে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে, ওইটার মানে ওই সময় পর্যন্ত কিন্তু একটু স্তিমিত ছিল। ওই ঘটনার পরে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাগার পরে কি হলো, সেটাকে আসলে ভুল বুঝাবুঝি, যেই কথাগুলো পরে অজুহাত দিলেন শেখ হাসিনা, কিন্তু উনি ওই জিনিসটাকে মানে মিটিগেট করার চেয়ে উনি করলেন কি, বল প্রয়োগ করলেন। এবং বল প্রয়োগে কিন্তু প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বল প্রয়োগ হলো, আমরা দেখলাম। তারপরে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। আবু সাইদ শহীদ হলেন। আবু সাইদের শহীদ হওয়াটা একটা বিশাল ঘটনা, কারণ আবু সাইদ মানে আমরা তো টুকটাক বাংলাদেশের মতো জায়গায় জানি যে অমুক জায়গায় একজন নিহত, দুজন নিহত, কিন্তু আমরা কোনো মৃত্যু কিন্তু লাইভ দেখিনি। কিন্তু ওই যে আবু সাইদকে যে করা হচ্ছিল 2 হাত, এটাকে একটা বিশাল টার্নিং পয়েন্ট বলতে হবে, যেটা যে টেলিভিশনই তখন আসলে লাইভটা করেছিল, এটা পুরো আন্দোলনের নেচারটা ঘুরিয়ে দিল। সফল হয়েছে একেবারেই ছাত্রদের লক্ষ্য খুব স্থির ছিল, এটা ডিফারেন্ট, বিকজ ওরা ওদের এইবারের লক্ষ্য যা ছিল, এবং লক্ষ্য তো আসলে চেঞ্জ করতে হয়েছে বারবার। ধরেন জিনিসটা কিন্তু এরকম না যে আমি আসলে সরকার পতনের কথা চিন্তা করে আন্দোলন করা শুরু করেছে মানে স্টুডেন্টরা। তো একটা শান্তিপূর্ণ আন্দোলন, তার উপরে রাষ্ট্র গুলি চালালো, গুলি চালানোর পর তারা প্রথমে কিন্তু 9 দফা দিল, 9 দফাতে, এবং তাদের প্রত্যেকটা পয়েন্ট একদম যুক্তিযুক্ত ছিল। এবং সেইখান থেকে যখন 1 দফায় আসতে হলো, বাধ্য হলো, বিকজ রাষ্ট্র পর খুব চালিয়ে যাচ্ছে, অ্যারেস্ট, গণহারে অ্যারেস্ট করে যাচ্ছে। মানে অন্যায়ের তো একটা লিমিটেশন আছে, যে ধরেন আচ্ছা অন্যায় হচ্ছে, আমরা একটু একটু জানতেছি যে আচ্ছা সাগররুনির হত্যা মামলা এদের কিছু হয় না, বিডিআর হত্যা মামলায় আমরা কিছু জানতে পারি না কি হচ্ছে, আগরুম বাগরুম বুঝাইছে, তারপরে হেফাজতের উপর যে আক্রমণ হচ্ছে কি বুঝাইছে আমরা বুঝছি, আমরা ভাবছি ভাই এইগুলো তো যাবে না কিছু, আমরা খামোখা এগুলো নিয়ে কথা বলি কি আর না বলি কি। কিন্তু এই বাচ্চাগুলোর উপরে যখন আসলে মানে কনস্ট্যান্ট টর্চার করতেছে, কনস্ট্যান্ট কিন্তু, এবং 5 তারিখে সকালবেলাও আমি প্রথম আলোর এই প্রতিবেদনটা পড়ে আমার গা কাটা দিচ্ছে। আমার মনে হচ্ছে যে মানুষ কি পরিমাণে অমানুষ হয়ে গেলে, কি পরিমাণে মাথায় মানে কিছু কাজ না করলে, সে সকালবেলা পর্যন্ত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে শুট করতে। হাসিনাকে আদর করে এবার ফ্যাসিস্ট বলি, কিন্তু আসলে হাসিনা ফ্যাসিস্টও না, ফ্যাসিবাদের একটা আইডিওলজি থাকে। মানে ইতালির মুসোলিনি তৈরি করা মতবাদ ছিল ফ্যাসিজম, মানে মুসোলিনি ছিল ফ্যাসিস্ট। তো হাসিনা আসলে সে অর্থে ফ্যাসিস্ট না। হাসিনা যেটা করেছে এখানে একদম পুরা গুন্ডাতন্ত্র যেটাকে বলে আর কি, হ্যাঁ। এবং তার পিছনে ভারতীয় যে রাজনৈতিক নেতৃত্ব, তারা তাকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশকে তাদের এক ধরনের কলোনি বানানোর জন্য। মানে এটা খুব মোটা দাগের একটা মানে ফ্যাসিবাদ ছিল আর কি হাসিনা যেটা করেছে। এবং ফ্যাসিবাদের সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে ভয়, মানে ভয়ের সংস্কৃতিতে। এই জন্য আমরা দেখি যে গুম, খুন, আয়নাঘর, কথা বলতে দেওয়া যাবে না, বিভিন্ন রকমের কালা কানুন তৈরি করা হয়েছে, ডিজিটাল অ্যাক্ট, মানে সব দিক দিয়ে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। কারণ ভয় দেখায় কে? সমাজে ল অ্যান্ড অর্ডার তো হচ্ছে ভয়ের একটা অনুষঙ্গ। মানে মানুষ তো ল অ্যান্ড অর্ডার থাকলে ওই সমাজের মানুষ কথা বলতে, মানে অপরাধ করার চিন্তা করে না। কি হলো? প্রাইভেট ইউনিভার্সিটি জয়েন করলো, একটা বিশাল ব্যাপার। মানে পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কখনো কোটা নিয়ে খুব বেশি চিন্তা করে নাই, কিন্তু ওরা হঠাৎ করে রাস্তায় নেমে আসলো, ব্যাস আন্দোলনের একটা টার্ন হলো। তারপর সরকার করলো কি, দমন পীড়ন না করতে পেরে কারফিউ দিয়ে দিল। কারফিউ দেওয়ার পরে 6 দিন সবগুলো টেলিভিশন চ্যানেল আমরা কিছু দেখলাম না, ইন্টারনেট একটু একটু করে ওপেন করা শুরু করলো। এবং এর মাঝখানে এই সমন্বয়কদের মধ্যে 6 জনকে তুলে নিয়ে গেল, একবার হসপিটাল, একবার ডিবি। দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট বলি, এই 6 জনকে নিয়ে যখন গান পয়েন্টে রেখে ডিবি হারুনুর রশিদ, আগে তো নাহিদকে তো মানে নাহিদের তো আমরা মানে আক্রমণের ছবি দেখেছি, অত্যাচারের ছবি দেখেছি, কিন্তু এই যে 6 জনকে নিয়ে যখন আসলে পড়ানো হলো, ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি সেই রাতে একেবারেই মুছড়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে যেইটা আসলে শুরু হলো সেটা শেষ। কিন্তু আরেকটা টার্নিং পয়েন্ট আপনি দেখেন, এই 6 জনেরটা কেউ সব মানে বাকিরা সবাই বুঝে গিয়ে বললো যে না, আমরা এটা মানি না, আমরা রাস্তায় থাকবো। এটা আমরা কখনো আগে দেখিনি।
হঠাৎ করে আমরা তো জানি, ওই যে বললাম না আজীবন নেতা নির্ভর, আমরা জানি নেতাকে যদি কাবু করা যায় তাহলে আর দল টিকবে না। কিন্তু এখানে দেখা গেল কি ওই 6 জনই কাস্টাডিতে, তখনও ডিবি কাস্টাডিতে, বাইরে 3-4 জন, আব্দুল কাদের, আব্দুল বাকের, এরা যারা ছিল, হ্যাঁ, আবার আরেকজন ছিলেন হান্নান, মাসুদ হান্নান মনে হয়, এনারা বললেন যে না আমরা মানি না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং ওরা কোড বের করলো, যে হাত দিয়ে দেখাচ্ছে, যে কোডগুলো ছিল যে এইভাবে দেখাচ্ছে যে আমাদের গান পয়েন্টে বের হয়ে গেল। এই যে থামলো না, এই দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট এখানের মধ্যে, এবং উত্তাল থেকে উত্তাল হতে থাকলো। সেনাবাহিনীর প্রাক্তন সেনাবাহিনী অফিসার এটাতে জয়েন করলেন, এসে বিভিন্ন পেশাজীবী মানুষ জয়েন করলেন এটা এসে, যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু বয়স্ক মানুষ না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমার সাথে হাত ধরে স্লোগান দিছে, ছোট ছোট বাচ্চা মেয়ে ইটের একটা টুকরা নিয়ে, ওই মানুষগুলোর উপর গুলি। এই ঘটনার পর আপনার নেচারও কিন্তু একটা জিনিস আছে, আপনি যদি ধরেন আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে ডেফিনেটলি আপনার সৃষ্টিকর্তা আছে, এবং নেচার কিন্তু একটা জিনিস আছে যে আপনার অত্যাচারের সীমা। আপনি দেখেন, মানুষ বলে না যে কোভিড আমাদেরকে নেচার ইচ্ছা করে করছে, কোভিডের সময়টা আমাদেরকে মানে একদম পুরা লকডাউন করে দিছিল, যে নেচারকে আমরা এত টর্চার করা শুরু করছিলাম যে নেচার বলছে এখন তোমরা থাকো বাসায়। এগুলা কিন্তু বলতো মানুষ যে সমুদ্রে ধরেন ডলফিন উঠে আসতেছে, এই গাছপালা একটু নিঃশ্বাস নিতে পারতেছে, মানে আমরা বের হইতে পারতেছি না। হ্যাঁ, সো নেচার কিন্তু একটা বড় ব্যাপার, এবং সৃষ্টিকর্তা যে যেই ধর্মে বিশ্বাস করে। এরশাদ কেমন শিশু লাগে হাসিনা স্বৈরাচারের কাছে, মানে এরশাদ কেমন শিশু, এরশাদ কিছুই না। এরশাদ তো এইভাবে করতো না, এরশাদ গুলি করতো না এভাবে। সারা এরশাদের 9 বছরের মানে স্বৈর শাসনের মধ্যে আমরা হার্ডলি কত 10-20 জন লোক হয়তো মারা গেছে, কিন্তু হাসিনার তো একদিনেই 450 লোক মারা ফেলছে। গুণ খুন যাদেরকে মানে মানে হারায় গেছে, যাদের কোনো খোঁজ, সেটা তো বাদই দিলাম। কিন্তু ওই তুলনায় আসলে এরশাদ কিছুই না। তখন মনে হতো আরে বাপ, এরশাদ যেন কি। তো এখন হাসিনার দুঃশাসন দেখার পর এরশাদকে আর স্বৈরাচার মনে হয় না।